মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস। পড়ছি পুফি। আজ পড়ছি উপন্যাসের দ্বিতীয় অংশ। পাঠিয়েছি সজল। ধন্যবাদ। অফিস 5টায় ছুটি হয়। 4টা বাজতে চেয়ার খালি হতে শুরু করে। যারা চক্ষুলজ্জার কারণে বসে থাকে তারা ঘন ঘন হাই তুলতে থাকে। ফাইলপত্র সব তালাবদ্ধ। টেবিল খালি। খালি টেবিলে সত্যি সত্যি মাছি উড়ে। মাছি মারার ব্যাপারে কাউকে তেমন উৎসাহী মনে হয় না। আজ অফিস খালি হওয়া শুরু করেছে 3টা থেকে, কারণ আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি। তাছাড়া আকাশে ঘন কালো মেঘ। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই বাসায় চলে যাওয়া ভালো। জোয়ারদার সাহেব গভীর মনোযোগে ফাইলে চোখ বোলাচ্ছেন। আকাশ মেঘে অন্ধকার বলে বাতি জ্বালিয়েছেন। খালেক ঘরে ঢুকে বলল, স্যার যাবেন না? জোয়ারদার অবাক হয়ে বললেন, কোথায় যাব? বাসায় যাবেন, আর কোথায় যাবেন? 5টা তো এখনো বাজে নাই। খালেক টেবিলের সামনে বসতে বসতে বলল, আকাশের অবস্থা দেখেছেন? আগে আগে চলে যাও ভালো। জোয়ারদার কিছু বললেন না। খালেক বলল, স্যার একটা রিকোয়েস্ট করব, যদি অনুমতি দেন। জোয়ারদার হ্যাঁসূচক মাথা নাড়লেন। খালেক বলল, স্যার আমার সঙ্গে আমার বাসায় চলুন। রাতে খাওয়া দাওয়া করবেন, তারপর আমি নিজে পৌঁছে দিব। খালেককে অবাক করে দিয়ে জোয়ারদার বললেন, আচ্ছা স্যার, তাহলে দেরি করে লাভ নেই, উঠে পড়ুন। জোয়ারদার বললেন, 5টা বাজুক, অফিস ছুটি হোক। ঠিক আছে, বাজুক 5টা, আমি ক্যান্টিনে আছি। আপনার জন্য চা নাস্তা কিছু পাঠাবো? না। প্রবল বৃষ্টির মধ্যে জোয়ারদার লাল রঙের প্রাইভেট কারে উঠলেন। খালেক বলল, পিছনের সিটে আরাম করে বসুন, আমি ড্রাইভারের সঙ্গে বসছি। জোয়ারদার বললেন, কার গাড়ি? খালেক লজ্জিত ভঙ্গিতে বলল, আমার। মেয়ের স্কুল ডিউটি করতে হয়, এজন্য ধার দেনা করে কিনে ফেলেছে। আমার স্ত্রী অবশ্যই এই গাড়িতে ওঠে না। তার ধারণা এটা ঘুষের টাকায় কেনা। ইচ্ছা করলে আমার স্ত্রীর সঙ্গে আর্গুমেন্টে যেতে পারতাম, বলতে পারতাম স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ, আমি সেই দায়িত্ব পালন করছি। কিভাবে করছে সেটা আমার ব্যাপার, তুমি আমার বিচারক না। আর্গুমেন্ট ঠিক আছে না স্যার? জোয়ারদার জবাব দিলেন না। জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে লাগলেন। ভালো বৃষ্টি নেমেছে। জানালার কাছে ধুমধাম শব্দ থেকে মনে হয় শিলো পড়ছে। খালেকের ফ্ল্যাট বাড়ি ছবির মতো সুন্দর। বসার ঘরের টেবিলে লাল টকটকে ফুলদানিতে ধবধবে সাদা গোলাপ। গোলাপের গন্ধে ঘর গন্ধময় হয়ে আছে। জোয়ারদার বললেন, বাহ। খালেক বলল, ঘর সাজানো আমার স্ত্রীর ডিপার্টমেন্ট। নিজের বাড়িতে যখন ঢুকি তখন মনে হয় নাটকের সেটে ঢুকে পড়েছে, বিশ্রী লাগে। নিজের ঘরে ঢুকব, জুতা খুলে একদিকে ফেলব, শার্ট আরেক দিকে ফেলব, তখনই না মজা। খালেকের স্ত্রী শামা ঘরে ঢুকে জোয়ারদারকে অস্বস্তিতে ফেলে বলল, আপনার মতো পুণ্যবান মানুষ আমার বাড়িতে, আজ আমার ঈদ, বলেই কদমবুসি করল। মেয়েটি শ্যামলা, অপরূপ মুখশ্রী, চোখ মায়ায় টলমল করছে। জোয়ারদার থতমত খেয়ে গেলেন। কি বলবেন ভেবে পেলেন না। কথার পিঠে কথা তিনি বলতে পারেন না। খালেক বলল, স্যার রাতে খাবেন, ফ্রিজে কিছু আছে? না থাকলে ড্রাইভারকে পাঠিয়ে আনাও। বৃষ্টি বাদলার দিনে ইলিশ ফ্রাই জমবে, মোরগ পোলাও, ইলিশ ফ্রাই। শ্যামা বলল, তোমার স্যারকে আমি আমার খাবার খাওয়াবো, তোমার কিছু না। জোয়ারদার অবাক হয়ে বললেন, দুজনের আলাদা খাবার নাকি? শ্যামা বলল, জি। ওর রোজগারের খাবার আমি খাই না। বাবার কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি, আমি ওই টাকায় বাজার করি। ওর ফ্রিজ আলাদা, আমারটা আলাদা। আমি নিজের খাবার নিজে খাই। আমার বাবাও ছিলেন আপনার মতো সন্ন্যাসী টাইপ মানুষ, সেই অর্থে আমি সন্ন্যাসীর মেয়ে। আমি রান্নার জোগাড় দেখছি, তুমি তোমার স্যারের সঙ্গে গল্প করো।
আধ ঘন্টার মধ্যে নাস্তার ব্যবস্থা করছে। স্যার, আপনি গোসল করবেন না? জোয়ারদার অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন। কি বলবেন বুঝতে পারছেন না। অফিস থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে গোসল করা তার অনেক দিনের অভ্যাস। অন্যের বাড়িতে নিশ্চয়ই এটা করা যায় না। শ্যামা বলল, স্যার, আমার বাবাকে দেখেছি অফিস থেকে ফিরেই অনেক সময় নিয়ে গোসল করতেন। আমার ধারণা আপনিও তাই করেন। জোয়ারদার বললেন, বাথরুমে সবকিছু আছে। আমি পরিষ্কার লুঙ্গি দিচ্ছি, আমার বাবার লুঙ্গি। জোয়ারদার বললেন, দরকার নাই। শ্যামা বলল, অবশ্যই দরকার আছে। আপনি বাথরুমে ঢুকুন, আমি নাস্তার জোগাড় দেখি। শ্যামা চলে যেতেই খালেক বিরক্ত গলায় বলল, কথায় কথায় সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা। অস্থির হয়ে গেছে। কয়েকবার বলেছে, তুমিও সন্ন্যাসী হয়ে যাও। পার্বত্য চট্টগ্রামে কোনো গুহা খুঁজে বের করি, গুহায় দাখিল হয়ে যাও। গুহার ভেতর হাগামোতা করো, জঙ্গলি মশার কামড় খাও। স্যার, সন্ন্যাসী বাবার কাণ্ডটা শুনুন। ঢাকা শহরে 2টা বাড়ি, 2টাই দান করে দিয়েছে। একটা মাত্র মেয়ে, সে কিছু পায় নাই। নগদ কিছু টাকা দিয়ে খালাস। সেই টাকার পরিমাণ কত তাও জানি না। আমি তো সন্ন্যাসী না, আমাকে বলবে কেন? জোয়ারদার কথা ঘোরাবার জন্য বললেন, আপনার মেয়ে কোথায়? সে তার ছোট চাচার বাড়িতে। মেয়ের মধ্যেও সন্ন্যাসী ভাব দেখা দিয়েছে। আমি দুষ্ট লোক, আমার সঙ্গে কথা বলে না বললেই চলে। তার মা আমার গাড়িতে ওঠে না বলে মেয়েও ওঠে না। লোন করে গাড়ি কিনেছে, লোনের কাগজপত্র দেখিয়েছে, তাতেও লাভ হয় নাই। স্যার, যান, গোসল করে আসুন। আমার স্ত্রী একবার যখন গোসলের কথা মুখ দিয়ে বের করেছে, তখন গোসল করতেই হবে। বাথরুমে যদি না যান, বালতিতে করে পানি এনে মাথায় ঢেলে দেবে। সন্ন্যাসী বাবার মেয়ের নারী নক্ষত্র আমি চিনি। রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। শ্যামা বলল, স্যার, আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে? জোয়ারদার বললেন, না। শ্যামা আবার বলল, আপনার তো খালি বাসা, একা বাসায় থেকে কি করবেন? এখানে থেকে যান। জোয়ারদার মনে করতে পারলেন না তার বাসা যে খালি, এই খবর তাদের দিয়েছেন কিনা। দেবার তো কথা না। শ্যামা বলল, স্যার, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, থেকে যান। গেস্ট রুম রেডি করে দেই। খালেক বলল, স্যারের বাড়িতে কেউ নাই? জোয়ারদার বললেন, না, ওরা কক্সবাজার বেড়াতে গেছে। সেখান থেকে গেছে সেন্ট মার্টিন, কাল পরশু চলে আসবে। খালেক স্ত্রীর দিকে তাকিয়ে বলল, স্যারের বাড়ি যে খালি, এই খবর তুমি জানলে কিভাবে? স্যার তোমাকে বলেছেন? কখন বললেন? শ্যামা জবাব না দিয়ে উঠে গেল। খালেক বিরক্ত গলায় বলল, বাড়িতে মহিলা পীর নিয়ে বাস করি, না বলতেই ঘটনা জানে। বাড়ি তো না, হুজুরাখানা। স্যার বুঝলেন, মাঝে মাঝে ইচ্ছা করে বনে জঙ্গলে চলে যাই। শ্যামা অনেক চেষ্টা করেও জোয়ারদারকে থেকে যাবার জন্য রাজি করাতে পারল না। খালেকের ড্রাইভার তাকে নামিয়ে দিতে গেল। বৃষ্টি তখনও পড়ছে, রাস্তাঘাটে পানি উঠে গেছে। গাড়ি কিছু দূর যাবার পরই ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলল, স্যার, একটা কথা বলি, যদি কিছু মনে না নেন। বলো। অপরাধ নেবেন না স্যার। না, অপরাধ নেব না। রাস্তায় পানি উঠে গেছে, পানির ভিতর দিয়ে গাড়ি নিয়ে গেলে ইঞ্জিনে পানি ঢুকে যাবে, আমার চাকরি চলে যাবে। আমি কি এখানে নেমে যাব? নামলে ভালো হয় স্যার। গাড়িতে কি ছাতা আছে? জি না। জোয়ারদার বৃষ্টির মধ্যেই নেমে গেলেন। গাড়ি হুশ করে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বের হয়ে গেল। জোয়ারদার মহা ঝামেলায় পড়লেন। চারদিক অন্ধকার, তিনি কোথায় আছেন কিছুই বুঝতে পারছেন না। বৃষ্টিও নেমেছে আকাশ ভেঙে। তিনি ফুটপাত ধরে এগুচ্ছেন। কিছু দূর যেতেই রাস্তা 2 ভাগ হয়ে গেল।
এখন তিনি কোন দিকে যাবেন? খালেকের ড্রাইভার তাকে নিতে কেন রাজি হলো না তিনি বুঝতে পারছেন না। প্রচুর গাড়ি চলাচল করছে, একটা গাড়ি তো তার গা ঘেঁষে গেল। রাস্তার নোংরা পানিতে তিনি দ্বিতীয়বার মাখামাখি হয়ে গেলেন। রাস্তায় কোনো রিক্সা নেই। রিক্সা থাকলে জিজ্ঞেস করে জানা যেত তিনি কোথায়, তাকে কত দূর যেতে হবে। মিয়াও। জোয়ারদার চমকে তাকালেন। তার ডান দিকে পুফি। কুকুর যেমন লেজ উঁচু করে রাখে, সেও লেজ উঁচু করে রেখেছে, মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্যে। তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। বিড়াল হাঁটতে শুরু করেছে। তিনি বিড়ালের পেছনে পেছনে যাচ্ছেন। জোয়ারদার নিশ্চিত এই বিড়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু এর কোনো অসুবিধা হচ্ছে না। তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন, বিড়ালও দাঁড়িয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। কার সঙ্গে আলাপ করবেন? সবার সঙ্গে সবকিছু নিয়ে আলাপ করা যায় না। ডাক্তার শায়লা তো পাত্তাও দিল না। আজ রাত 9টায় তার সঙ্গে দেখা করার কথা। লাভ কি? তাছাড়া যাবেনও বা কিভাবে? রাত 11টার দিকে জোয়ারদার নিজ বাসার সামনে উপস্থিত হলেন। বিড়ালটা তাকিয়ে আছে তার দিকে। তিনি ক্ষীণ গলায় বললেন, থ্যাংক ইউ। বলেই নিজের উপর খানিকটা রাগ লাগল। বিড়াল থ্যাংক ইউর মর্ম বুঝবে না। জোয়ারদারের সারা শরীর কাদায় পানিতে মাখামাখি হয়েছিল, তাকে দ্বিতীয়বার গোসল করতে হলো। এখন শুয়ে পড়ার সময়, কিন্তু তিনি অভ্যাসবশে টিভির সামনে বসলেন। ন্যাশনাল জিওগ্রাফিতে মহিষের মতো দেখতে কোনো এক প্রাণীর জীবন বৃত্তান্ত দেখাচ্ছে। তিনি আগ্রহ নিয়ে দেখছেন, বিড়ালটাও আগ্রহ নিয়ে দেখছে। অনেকক্ষণ হলো টেলিফোন বাজছে। তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। সারা শরীরে আলস্য, মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। নিতান্ত অনিচ্ছায় টেলিফোন ধরলেন। সুলতানা টেলিফোন করেছেন। এই টেলিফোন ধরছ না কেন? 3বার কল করলাম। জোয়ারদার বললেন, কি প্রশ্ন করেছে আর কি উত্তর? হু আবার কি? রাতে খাওয়া দাওয়া করেছ? হোটেলে খেয়েছ? জোয়ারদার আবারও বললেন, ঝামেলা এড়ানোর জন্যই হু বলা। কি দিয়ে খেয়েছ? কই মাছ, মুরগির মাংস, ছোট মাছ, ঘি। ঘি? গরম ভাতে 1 চামচ ঘি নিয়েছে। হোটেলে ঘি দেয়? ঠিক করে বলো তো কোথায় খেয়েছ? তুমি আমার সঙ্গে লুকোছাপা করো এটা আমি জানি। বলো কোথায় খেয়েছ? জোয়ারদার প্রশ্নের জবাব দেওয়ার আগেই পাশের ঘরে খিলখিল হাসির শব্দ হলো। সুলতানা বললেন, হাসছে কে? জোয়ারদার জানেন কে হাসছে। খালি বাড়ি পেয়ে জামাল চলে এসেছে। বিষয়টা সুলতানাকে বলা অর্থহীন। কি বুঝতে কি বুঝবে? এই কথা বলছো না কেন? কে হাসে? কেউ না। কেউ না মানে? আমি পরিষ্কার শুনছি। খালি বাড়ি পেয়ে কাকে তুমি নিয়ে এসেছ? মেয়েটার নাম কি? রাস্তা থেকে এনেছ? বেশ্যা মেয়ে? কত টাকা দিয়ে এনেছ? জোয়ারদার টেলিফোন লাইন কেটে দিলেন। সুলতানার কথা শোনার চেয়ে জন্তুর কাণ্ড কারখানা দেখা যাক। এর মধ্যেও নিশ্চয় শিক্ষণীয় কিছু আছে। মহিষের মতো জানোয়ারটার নাম জানতে পারলে ভালো হতো। অনিকা বলতে পারত। টেলিফোন আবার বাজছে। বাজুক, ওইদিকে কান্না দিলেই হলো। জোয়ারদার ঠিক করলেন আজ আর বিছানায় যাবেন না, সোফাতেই ঘুমাবেন। জামালের লাফালাফিটা বাড়াবাড়ি রকমের। মাঝে মাঝে বিড়ালের মিয়াও শব্দও কানে আসছে। সেও যুক্ত হয়েছে জামালের সঙ্গে। জোয়ারদার সোফাতেই ঘুমিয়ে পড়লেন। টিভি চ্যানেলের শব্দ, জামালের হইচই, একটু পরপর টেলিফোনের বেজে ওঠা কিছুই তার ঘুমের সমস্যা করল না। তবে অনেকদিন পর দুঃস্বপ্নটা দেখলেন। কালো রঙের মাঝারি সাইজের চেয়েও ছোট একটা কুকুর তাকে কামড়ে ধরেছে। জামাল কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে।
একসময় কুকুরটা তাকে ছেড়ে জামালকে কামড়ে ধরল। জামাল বুক ফাটা আর্তনাদ করল, বাজান, বাজান গো। জোয়ারদারের স্বপ্ন এ পর্যন্ত হয়। বাজান বাজান শব্দে তার ঘুম ভেঙে যায়। আজ ঘুম ভাঙল না, স্বপ্নটা চলতে থাকল। তিনি দেখলেন জামাল চার পায়ে ঘুরে বেড়াচ্ছে, তার পেট ফুলে আছে, পেট ভর্তি কুকুরের বাচ্চা। পেটের চামড়া ভেদ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! বাচ্চাগুলি কাঁদছে, কান্নার আওয়াজ টেলিফোনের রিংটোনের মতো। জোয়ারদার জাগলেন। কুকুরের বাচ্চা কাঁদছে না, টেলিফোন বাজছে। পুফি মোবাইল ফোন কামড়ে ধরে তার বিছানার কাছে বসা। জামালকেও দেখা যাচ্ছে, সে জোয়ারদারের পায়ের কাছে বসেছে। নিতান্ত অনিচ্ছায় জোয়ারদার টেলিফোন ধরলেন। নিশ্চয়ই সুলতানা চিৎকার চেঁচামেচি করে রাতের ঘুমের 12টা বাজিয়ে দেবে। জোয়ারদার বললেন, সুলতানা বলো, কি বলবে? অপরিচিত তরুণী কণ্ঠ বলল, আপনার স্ত্রীর নাম সুলতানা? জোয়ারদার বললেন, আপনি কে? আমার নাম শায়লা, ডাক্তার শায়লা। ও আচ্ছা, আজ আপনার আসার কথা ছিল। জোয়ারদার বললেন, ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম। বুঝতে পারছি, আমি অপেক্ষা করেছিলাম। ভালো কথা, আপনার মামা কি বেঁচে আছেন? কোন মামা? শায়লা বললেন, যে মামার কারণে আমাদের বিয়েটা হয়নি। ও বড় মামা? হ্যাঁ, বেঁচে আছেন, প্যারালাইসিস হয়েছে, বিছানা থেকে নামতে পারেন না। সরি টু হিয়ার দ্যাট। আপনি আপনার বড় মামার ঠিকানাটা আমাকে দেবেন? আমি তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাবো। কেন? ওনার কারণে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি। নিজের মধ্যে প্রচণ্ড জেদ তৈরি হয়েছিল। পড়াশোনা করেছে, রেজাল্ট ভালো করেছে। একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনার স্ত্রীকে হাউসওয়াইফ? জি। আপনার বড় মামা বাগড়া না দিলে আমাকেও বাকি জীবন হাউসওয়াইফ হয়ে থাকতে হতো। বছর বছর বাচ্চা পয়দা করতাম। আমার কথা শুনে রাগ করছেন? না, আমার ধারণা আমি উল্টাপাল্টা কথা বলছি, নিজের উপর কন্ট্রোল নেই বলেই বলছি। আমি রাতে নিয়ম করে 2 গ্লাস রেড ওয়াইন খাই। এই অভ্যাস বিদেশ থেকে পিএইচডি ডিগ্রির সঙ্গে নিয়ে এসেছি। আজ আপনি না আসায় খানিকটা মেজাজ খারাপ ছিল বলে হুইস্কি খেয়েছি, 4 পেগ। জোয়ারদার বললেন, ও আচ্ছা। শায়লা বললেন, নিজের উপর কন্ট্রোল নেই বলেই এত রাতে টেলিফোন করে উল্টাপাল্টা কথা বলছে। সে মন মেয়ে। টেলিফোন রাখছে, আপনি ঘুমোতে যান। সরি ফর এভরিথিং। জোয়ারদার টেলিফোন পাশে রেখে ঘুমোতে গেলেন। বিস্ময়ে চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানা চোখ কপালে তুলতেন না, ব্রহ্মতালুতে তুলে ফেলতেন। বাসার একই অবস্থা, প্রতিটি বালিশের তোলা ছেঁড়া, ঘরের মেঝেতে তুলার সমুদ্র। শুধু যে বালিশের তোলা বের করা হয়েছে তা না, লেপ নামিয়ে লেপের তোলাও বের করা হয়েছে। তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে, কানাকানি করছে, হাসি চাপার চেষ্টা করছে। ইদানিং তারা অতি অল্পতেই মজা পায়। অনিকা ভীষণ অবাক, তার কোলে পুফি। পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত। অনিকা মার দিকে তাকিয়ে বলল, বাসায় কি হয়েছে মা? সুলতানা তিক্ত গলায় বললেন, তোমার বাবা লীলা খেলা করেছেন, এগুলি লীলা খেলার আলামত। অনিকা বলল, লীলা খেলা কি মা? সুলতানা কঠিন গলায় বললেন, অকারণ কথা বলবে না, এখন আমার মাথা গরম, বিড়াল নিয়ে সামনে থেকে যাও। তুহিন তুষার, তোমরাও সামনে থেকে যাও। খিক করছো কেন? খিক করার মতো কিছু হয়েছে? তুহিন তুষার তাদের ঘরে গেল, অনিকা গেল পেছনে পেছনে। লীলা খেলা ব্যাপারটা কি জানতে হবে। অনিকার প্রশ্নের জবাবে তুহিন বলল,
খালুজান বাড়ি খালি পাইয়া এক মেয়ে ছেলে নিয়ে আসছে, তার সাথে লটর পটর করছে। শুদ্ধ ভাষায় লটর পটর রে কয় লীলা খেলা। অনিকা বলল, ওই মেয়ে আমাদের বালিশ ছেড়েছে কেন? তুষার বলল, শৈল গরম হইছে, এই জন্যে বালিশ ছিঁড়ছে। শৈল গরম হইলে মাথা ঠিক থাকে না, এখন বুঝছ? অনিকা কিছু না বুঝেই হ্যাসূচক মাথা নাড়ল। সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছেন। এই মুহূর্তেই সবকিছুর ফয়সালা হওয়া উচিত। সুলতানা প্রায় চেঁচিয়ে বললেন, হ্যালো হ্যালো। জোয়ারদার বললেন, তোমরা চলে এসেছ? সবাই ভালো? কারোর অসুখ বিসুখ হয়নি তো? সুলতানা বললেন, এই মুহূর্তে তুমি বাসায় আসো। অফিস ছুটি হবে 5টায়, এই মুহূর্তে কিভাবে আসব? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আধ ঘন্টার মধ্যে আসবে। এতে যদি চাকরি চলে যায় চলে যাবে। সুলতানা খট করে টেলিফোন রেখে দারোয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য রওনা হলেন। ফ্ল্যাট বাড়ির কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানদের কাছে থাকবেই। তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ির গ্যাজেট। গতকাল রাতে ডিউটি কাটছিল। ম্যাডাম আমার। তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরেছেন? অনেক রাত করে ফিরেছেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরলেন, কাদায় পানিতে মাখামাখি। তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত? স্যারের সঙ্গে কোনো মেয়ে ছিল না। তোমার নাম রশিদ না? জি। রশিদ আমার সঙ্গে টালটুবাজি করবে না। বুঝতে পারছি, তোমাকে টাকা খাইয়েছে। কত টাকা খাইয়েছে বলো? সে যদি 500 টাকা দিয়ে থাকে আমি দেব 1000। সত্যি কথা বলতে হবে। রশিদ চুপ করে আছে। সুলতানা বললেন, এই নাও 1000 টাকার নোট। এখন বলো, মেয়ে ছিল? হুম। সারা রাত ছিল? হুম। মেয়েটা দেখতে কেমন? ভালো, দেখতে সৌন্দর্য আছে, তয় গায়ের রং শ্যামলা। শ্যামলা রং আমি তোমার স্যাররে গিলায় খাওয়াবো। সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন। অনিকা তুহিন তুষারের ঘরে। ঘর ভেতর থেকে তালাবদ্ধ। অনিকা চোখ মুখ লাল করে বসে আছে। তুহিন তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বোঝাচ্ছে। বোঝাতে গিয়ে দু বোনই আনন্দ পাচ্ছে। অনিকা তাদের কাছ থেকে বেশ কিছু খারাপ শব্দও শিখল। ভয়ে এবং আতঙ্কে অনিকার হাত পা কাঁপছে। সুলতানা আবার টেলিফোন করলেন। জোয়ারদারকে কঠিন গলায় বললেন, মেয়ের নাম কি বলো? জোয়ারদার অবাক হয়ে বললেন, কোন মেয়ের নাম? ন্যাকাশাচ্ছ? কোন মেয়ের নাম তুমি জানো না? সব বের করে ফেলেছে। দারোয়ান মেয়েকে দেখেছে। ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? ও আচ্ছা, তোমাকে গিলাইয়ে দিব। আজ শুধু বাসায় আসো। এখন বলো, মেয়ের নাম বলো। জোয়ারদার কিছু না ভেবেই বললেন, শায়লা। রাস্তার মেয়ে না অন্য কিছু? ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। ডাক্তার মেয়ে সারা রাত তোমার চিকিৎসা করেছে। চিকিৎসায় আরাম হয়েছে, শরীরের গরম কমেছে। সুলতানা, এসব কি বলছ? এখনো কিছুই বলছি না, কিছুই করছি না। আজ বাসায় ফিরে দেখো কি বলি আর কি করি। সুলতানা তার ভাই রঞ্জুকে খবর দিয়ে আনালেন। রঞ্জুর গায়ে এরশাদ সাহেবের সাফারি, তার হাতে কালো সিল্কের রুমাল। প্রচুর টাকা পয়সা হবার পর রঞ্জু ঘন ঘন নিজের লেবাস বদলাচ্ছে। কোনোটাতেই তাকে মানাচ্ছে না। লম্বাটে ঠোঁটের কারণে চেহারায় কিছুটা বাদরভাব থেকেই যাচ্ছে। রঞ্জু বলল, ঘটনা তো মনে হয় ভয়ঙ্কর। বালিশ লেপ কাটাকুটির বিষয়টা বোঝা যাচ্ছে না। দুলাভাইয়ের মাথা ঠিক আছে তো? সুলতানা বললেন, মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে।
মাথা ঠিক করার ওষুধ দেয়া হবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরুক, দেখ আমি কি করি। শুরুতেই হইচই করা যাবে না বুবু, ঠান্ডা মাথায় ক্রস এক্সামিন করবে। সুলতানা বললেন, যে অবস্থায় এই লোক করেছে তারপর কি আর মাথা ঠান্ডা থাকবে? রঞ্জু বলল, কথাবার্তা কি হবে তা কাজের মেয়ে দুটির শোনা ঠিক হবে না। আমি এই দুজনকে নিয়ে যাচ্ছি। তোর যা ভালো মনে হয় কর। অনিকা থাকুক তোমার সঙ্গে। তোমার মনের যে অবস্থা, একা না থাকাই ভালো। ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেই হবে। তোমাদের পুরো কথাবার্তার একটা অডিও রেকর্ড থাকা দরকার। আমার এই মোবাইলে 4 ঘন্টা অডিও রেকর্ড হয়, তোমার কাছে রেখে যাচ্ছে। তুমি সময় বুঝে বোতাম টিপে দিও। জোয়ারদার অফিস ক্যান্টিনে বসে আছেন। তার সামনে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি। তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ, সবজি, ডাল। ক্যান্টিনের বয় তার সামনে কাচ্চি বিরিয়ানি রেখেই চলে গেছে। সে চরকির মতো ঘুরপাক খাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। খালেক এগিয়ে এলো, তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, স্যার আছেন কেমন? ভালো। একটা কথা বলেন তো স্যার, গত রাতে ড্রাইভার কি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল, নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে? জোয়ারদার জবাব দিলেন না। তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবারটা বদলানো দরকার। খালেক বলল, আমার বাসায় এই নিয়ে বিরাট ক্যাচাল। আমার স্ত্রী 100 ভাগ নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কথাই শামা শুনবে না। ড্রাইভারের চাকরি নট হয়ে গেছে। তাই নাকি? ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্তধন পাওয়া একই ব্যাপার। এই জিনিস শামা বুঝবে না। আপনার ড্রাইভার খুব ভালো? অবশ্যই ভালো। গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে। 1 বছর হয়েছে গাড়ি কিনেছে, এখনো গাড়িতে দাগ পড়ে নাই। এখন আপনি কি স্যার দয়া করে আমার স্ত্রীকে বলবেন ড্রাইভার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল? তাহলে গরিব বেচারার চাকরিটা থাকে, আমাকেও একজন ভালো ড্রাইভার হারাতে হয় না। আচ্ছা আমি বলবো। আমি মোবাইলে শামাকে ধরে দিচ্ছে, আপনি একটু কথা বলুন। আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শামা যখন বলেছে তখন ঘটনা এটাই। শামা একটা কথা বলেছে আর কথাটা ঠিক হয় নাই, তা হবে না। পীর নিয়ে সংসার করি, যন্ত্রণার সীমা নাই। একজন পুরুষ মানুষের স্ত্রী প্রয়োজন, মহিলা পীর না। মহিলা পীর দিয়ে আমি কি করব? সকাল বিকাল কদমবুসি করব? খালেক মোবাইল ফোনে তার স্ত্রীকে ধরে ফোন জোয়ারদারের দিকে এগিয়ে দিল। জোয়ারদার ইতস্তত করে বললেন, শামা একটা কথা। শামা বলল, কি কথা বলতে চাচ্ছেন আমি জানি। আপনাকে কিছু বলতে হবে না, ড্রাইভারের চাকরি থাকবে। স্যার আপনি ভালো আছেন? হুম। আমার ধারণা আপনি ভালো নেই। একদিন আমার বাসায় আসবেন, আপনার সঙ্গে আলাদা কথা বলবো। আচ্ছা। আজকে আসতে পারবেন? না। জোয়ারদার টেলিফোন রেখে দিলেন। খালেক বলল, স্যার আপনি তো মূল কথাটাই বলেন নাই। জোয়ারদার বললেন, বলেছি ড্রাইভারের চাকরি থাকবে। খালেক আনন্দিত গলায় বলল, বলেন কি, বড় বাঁচা বাঁচলাম। জোয়ারদার বাসায় ফিরেছেন। বাসা আগের মতোই লণ্ডভণ্ড অবস্থায় আছে, মেঝেতে তুলা উঠছে। সুলতানার প্রেশার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুইয়ে রেখেছেন। অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে মায়ের পাশে বসা। রঞ্জু 2 কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে। এর মধ্যে তার পোশাকের পরিবর্তন হয়েছে। সে পরেছে প্রিন্স কোট, গলায় বো টাই। তাকে হোটেলের বেয়ারার মতো লাগছে। রঞ্জু বসার ঘরে, তার মুখ থমথম করছে। জোয়ারদার বললেন, কেমন আছো রঞ্জু? রঞ্জু বলল, আমি ভালো আছি, যদিও ভালো থাকার মতো অবস্থা আমাদের কারোরই নেই। আপনি এখানে বসুন। বিচার সভা নাকি?
বিচার সভা হবে কি জন্যে? আপনার বিচার করার আমি কে? ঘটনা কি বলুন তো? ঘর ভর্তি তুলা কেন? বালিশ ছেড়ে তুলা বের হয়েছে। বালিশ ছিঁড়েছে কে? পুফি ছিঁড়েছে। অবশ্যই আমি তার নাম দিয়েছি কুফি। কুফি একটা বিড়াল। দুলাভাই, আপনি তো মানসিক রোগীর মতো কথা বলছেন। আপনার কথাবার্তা যে অসংলগ্ন এটা বুঝতে পারছেন না। আপনি কিছু গোপন করতে চাইলে করবেন। আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে। বুবু বলেছিল শায়লা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে রাত কাটিয়েছেন। শ্যামলা রং। কথাটা কি সত্যি? জোয়ারদার কিছু বলার আগেই সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন। অনিকা এলো তার পিছু পিছু। অনিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। বাবার জন্য তার খুব খারাপ লাগছে। সে জানে বাবাকে মা বের করে দেবে। তার মা অনেকবার এই কথা অনিকাকে বলেছে। বাবা যাবে কোথায়? রঞ্জু বলল, বুবু, যা বলার ঠান্ডা গলায় বলো। তোমার শরীর খুবই খারাপ, প্রেশার অনেক হাই, এটা মনে রাখতে হবে। সুলতানা বলল, আমি ওই বদমাশ লোকের সঙ্গে কথাই বলবো না। তুই বদমাশটাকে চলে যেতে বল, এ বাড়িতে সে থাকতে পারবে না। জোয়ারদার বললেন, আমি যাব কোথায়? সুলতানা বললেন, রঞ্জু, তুই ওই বদমাশটাকে বল সে কোথায় যাবে এটা তার ব্যাপার। তাকে এই মুহূর্তে ঘর থেকে বের হতে বল। রঞ্জু বলল, আজকের রাতটা থাকুক। ঘটনা কি আমরা জানি, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। ঘটনা কি সবই জানা আছে, নতুন করে জানার কিছু নাই। তুই বদটাকে যেতে বল। আর যদি সে যেতে না চায় তাহলে কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে, এখন, এই মুহূর্তে। জোয়ারদার উঠে দাঁড়ালেন, তাকালেন মেয়ের দিকে। অনিকা চোখ মুছছে। সে এখন আর বাবার দিকে তাকাচ্ছে না। সুলতানা বললেন, বদমাইশের কাছ থেকে মোবাইল ফোনটা নে, চেক করে দেখ সেখানে শায়লা নামের ডাক্তার মাগির কিছু আছে নাকি। ফোন চালাচালি নিশ্চয়ই করে। জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হলেন। রাত অনেক হয়েছে। জোয়ারদার সোহরওয়ার্দী উদ্যানের একটা বেঞ্চে বসে আছেন। এদিকটায় আলো নেই, অন্ধকার হয়ে আছে। কাছেই কোথাও রাতের ফুল ফুটেছে। তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন। প্রচণ্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছেন। দুপুরে তার খাওয়া হয়নি। পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিনের টাইম শেষ হয়ে গেল। তাকে উঠে পড়তে হলো। মিয়াও। জোয়ারদার চমকে তাকালেন। ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে। জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন, একজন কেউ তো পাশে আছে। জোয়ারদার বললেন, এই তোর খবর কি? বিড়ালটা লাফ দিয়ে বেঞ্চে উঠে এলো। জোয়ারদার বললেন, তোর জন্যে ভালো বিপদে পড়লাম। বালিশ ছিঁড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না। মিয়াও। এখন বল কোথায় যাওয়া যায়? আমার ছোট বোন থাকে যাত্রাবাড়িতে, তার নাম ফাতেমা। একবার মাত্র গিয়েছি। বাড়ি খুঁজে বের করতে পারবো না, ঠিকানাও জানি না। আকাশে বিদ্যুৎ চমকালো। মেঘ তেমন নেই। বিদ্যুৎ যখন চমকাচ্ছে রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই। জোয়ারদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না। তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে। তার প্রধান সমস্যা হলো ক্ষুধা। পাবদা মাছ দিয়ে ধোয়া উঠা গরম ভাত খেতে পারলে হতো। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তুই কি খাওয়া দাওয়া করেছিস? বিড়াল বলল, মিয়াও। জোয়ারদার শুয়ে পড়লেন। বিড়ালটা তার গা ঘেঁষে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের উপর মেঘ জমছে, বৃষ্টি নামল বলে। অনিকা মেয়েটার জন্য খারাপ লাগছে। বাসায় যে ঝামেলা যাচ্ছে, এই ঝামেলায় বেচারি রাতে কি কিছু খেয়েছে? মেয়েটার তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হয়ে গেল। এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। মানুষ যা তাই। জোয়ারদার নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে। তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। অনিকা জীবন্ত জন্তু দেখতে খুব পছন্দ করে।
রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল ঘাটাঘাটি করে একটি নাম্বার পেয়েছে, যেখান থেকে রাত 1টায় কল এসেছে। কথা হয়েছে 11 মিনিট 22 সেকেন্ড। রঞ্জু এই নাম্বারে টেলিফোন করল। বিনীত গলায় জানতে চাইল, হ্যালো, আপনি কে জানতে পারি? শায়লা বললেন, টেলিফোন আপনি করেছেন, আপনার জানার কথা কাকে কল করেছেন? এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট, আপনি রাত 1টায় তাকে টেলিফোন করেছেন। শায়লা বললেন, উনি আমার পেশেন্ট, আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বলেই আমি কল করেছি, এত রাত হয়েছে বুঝতে পারিনি। উনি আপনার পেশেন্ট? জি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার দুলাভাইয়ের সমস্যাটা কি? পেশেন্টের সমস্যা তো আপনাকে আমি বলবো না। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন, আমার নাম শায়লা। আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জু টেলিফোনের লাইন কেটে সুলতানাকে বলল, ঘটনা তো আসলেই খারাপ, শায়লা নামের মেয়েই টেলিফোন করেছিল। বলিস কি? রঞ্জু বলল, বুবু অস্থির হয়েও না, যা করার করা হবে, আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাসে মিলাই বস্তু। পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর 6টার দিকে জাগলেন। বিস্মিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আধবুড়ো হাঁটাহাঁটি করছেন। অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট, সাদা কেটস জুতা। উৎসব উৎসব ভাব। এক কোনায় টেবিল পাতা হয়েছে, টেবিলের পেছনে বাবরি চুলের এক ছেলে। সে 50 টাকা করে নিচ্ছে, সুগার মেপে দিচ্ছে। একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসেছে, আরেকজনের কাছে ওজনের যন্ত্র। বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে, এটা বুঝতে তার সময় লাগল। জোয়ারদার আঙ্গুল ফোটা করে সুগার মাপালেন। বাবরিচুল বলল, ফাস্টিং A4.2। জোয়ারদার বললেন, এটা ভালো না খারাপ? কমতির দিকে আছে। আপনি কি ইনসুলিন নেন? না। জিটিটি করা আছে? জিটিটি কি? গ্লুকোজ টলারেন্স টেস্ট। না। প্রতি বুধবারে আমরা জিটিটির ব্যবস্থা রাখি, বুধবারে চলে আসবেন, করে দেব। অবশ্যই আসব। জোয়ারদার প্রেশার মেপে জানলেন তার নিচেরটা একটু বাড়তির দিকে, তবে উপরেরটা ঠিক আছে। উপর নিচ ব্যাপারটা তিনি বুঝলেন না, বোঝার ইচ্ছাও ছিল না। তিনি ওজন মাপলেন, তার ওজন পাওয়া গেল 71 পাউন্ড। ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার কাগজও পাওয়া গেল। সেখানে লেখা, অচিরেই লটারি কিংবা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা। এক জায়গায় রং চা এবং ডায়াবেটিস বিস্কিট বিক্রি হচ্ছে। 5 টাকায় একটা ডায়াবেটিস বিস্কিট এবং 1 কাপ চা। সবাই খাচ্ছে, তিনিও খেলেন। বুড়োদের সঙ্গে কিছুক্ষণ দৌড়ালেন, তার বেশ ভালো লাগল। বুড়োদের সব আলোচনাই রাতের ঘুম, রক্তের সুগার এবং ব্লাড প্রেশারে সীমাবদ্ধ। তাদের জগৎ ছোট হয়ে এই 3 এসে থেমেছে। জোয়ারদারের অফিসে যেতে 8 ঘন্টার মতো দেরি হয়ে গেল। তাকে এক জোড়া স্যান্ডেল কিনতে হলো। রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে। চোর পকেটে হাত দেয়নি, মানিব্যাগ নিয়ে গেলে ভালো ঝামেলা হতো। চোর মানিব্যাগ কেন নিল না, জোয়ারদার বুঝতে পারছেন না। মনে হয় এই চোর তেমন এক্সপার্ট না, কিংবা তার চাহিদা কম, সে অল্পতেই তুষ্ট। অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তাদের তাকানোর ভঙ্গি থেকে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্টের জিপার খোলা থাকলে লোকজন এমন করে তাকায়, তার জিপার ঠিক আছে। অফিসের পিয়ন হঠাৎ পা ছুঁয়ে তাকে সালাম করল। জোয়ারদার বললেন, কি ব্যাপার? স্যার, আপনার প্রমোশন হয়েছে, আপনি ডিজিএ হয়েছেন, জানেন না? না তো। আমাকে 1 কাপ চা দাও। পিয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। জোয়ারদার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলেন। পিয়ন বলল, এ জি স্যারের সঙ্গে দেখা করবেন না?
দেখা করতে কি বলেছেন? জি না। তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করব কেন? স্যার, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো কেন? এত বড় প্রমোশন পেয়েছেন, মিষ্টি খাওয়াবেন না? জোয়ারদার মানিব্যাগ খুলে 100 টাকার একটা নোট বের করলেন। পিয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড। অনিকা স্কুলে যায়নি, শুকনা মুখে বিড়াল কোলে ঘুরছে। রঞ্জু খবর পেয়ে ভোরে চলে এসেছে। বসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পরপর বলছে, ডাজ নট মেক এনি সেন্স। ঘটনা হচ্ছে, সকালবেলা সুলতানা আবিষ্কার করেছেন তুহিন তুষারের ঘরের 3টা বালিশ ছেঁড়া, ঘরময় তোলা উঠছে। এই দুজন কাল রাতে ছিল না। রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল, এখন রঞ্জুর সঙ্গে ফিরেছে। তারা সব কিছুতে মজা পায়, এবারের ঘটনায় মজা পাচ্ছে না। তারা আতঙ্কিত, কারণ বালিশের ভেতর তাদের গোপন টাকা লুকানো ছিল। তোলার সঙ্গে টাকাও বের হয়েছে। সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, আমি যে ঘরে 2 চুন্নি পুষছি তা তো জানি না। এদের এক্ষুনি বিদায় করা দরকার। 8,300 টাকা পাওয়া গেছে। রঞ্জু বিরক্ত গলায় বলল, মূল জিনিস নিয়ে আগে আলোচনা করো। টাকা চুরি তো মূল না। কাজের লোক কিছু টাকা এদিক ওদিক করবে, এটা মেনে নিতে হবে। তোমরা অসাবধান থাকবে, ঘরময় টাকা ছড়িয়ে রাখবে, চুরি তো হবেই। উঠানে ধান ছিটিয়ে রাখলে কাক আসে, আসে না? দোষ তো কাকের না, দোষ যে ধান ছিটিয়েছে তার। চুরির প্রসঙ্গ আপাতত বাদ, ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে, সেটাই ওদের শাস্তি। এই দুজন চলে গেলে তোমার সংসার চলবে? কাজের মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া এখন সমান। বালিশ ছিঁড়ে কে তুলা বের করলো এটা নিয়ে চিন্তা করো। সুলতানা বললেন, ভূত না তো? রঞ্জু বলল, কথায় কথায় ভূত প্রেত নিয়ে আসবে না। ভূত প্রেত আবার কি? আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে, তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে। বালিশ ছিঁড়ে চলে গেছে। কে ঢুকবে দরজা খুলে? যার কাছে মেন দরজা খোলার চাবি আছে সে ঢুকবে। তোর দুলাভাইয়ের কথা বলছিস? রঞ্জু জবাব দিল, না। তোর দুলাভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব? রঞ্জু বলল, করতে পারো, তবে টেকনিক্যালি জিজ্ঞেস করতে হবে। টেলিফোন তুলেই চিৎকার চেঁচামেচি করলে হবে না। শায়লা মেয়েটি প্রসঙ্গে একটি কথাও বলবে না। আমি অলরেডি লোক লাগিয়েছি, তারা পাত্তা লাগাবে। সুলতানা বললেন, জিজ্ঞাসাবাদ যা করার তুই কর, আমি বাসায় আসতে বলি। আসতে বললেই তো দুলাভাই ছুটে আসবেন না, অফিস ছুটি হলে তারপর হেলতে তুলতে আসবেন। জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই, ফোন সিজ করা হয়েছে। সুলতানা বেশ ঝামেলা করেই অফিসের ল্যান্ডফোনে তাকে ধরলেন। জোয়ারদার বললেন, কেমন আছো? সুলতানা বললেন, আমি কেমন আছি তোমার জানার দরকার নেই, তুমি এখন বাসায় আসো। অফিস ছুটি হলে আসব। বাসায় বড় কোনো দুর্ঘটনা ঘটলেও তুমি অফিস করবে? দুর্ঘটনা ঘটেছে? তোমার সঙ্গে ইতিহাস কপচাতে পারবো না। তোমার কাছে মেন দরজা খোলার চাবি আছে কিনা বলো। চাবি আছে। এখন টেলিফোন রাখি, অফিসে ঝামেলা হয়েছে। সুলতানা টেলিফোন রেখে গম্ভীর গলায় বললেন, রঞ্জু, তুই যা ভেবেছিস তাই। তোর দুলাভাইয়ের কাছে মেন দরজার চাবি আছে। কি অদ্ভুত মানুষ চিন্তা কর। আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে, বালিশ ছিঁড়ে তছনছ করেছে। এই লোক তো যে কোনো সময় আমাকে খুন করতে পারে। চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল, কেউ কিছু জানল না। রঞ্জু বলল, দুলাভাইয়ের যে অদ্ভুত মানসিকতা দেখছে, নাথিং ইজ ইম্পসিবল। তোমাকে বলতে আমার খারাপ লাগছে। আমার ধারণা দুলাভাই মাথা খারাপের দিকে যাচ্ছেন। সুলতানা বললেন, আমি তো এই লোকের সঙ্গে বাস করব না। আজ সে অফিস থেকে ফিরুক, তুই তার সঙ্গে ফয়সালা করবি।
আমি অনিকাকে নিয়ে তোর বাড়িতে উঠব। আমার দিক থেকে কোনো সমস্যাই নেই। অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে। সেখান থেকেই ক্ষীণ গলায় বলল, বাবা একা থাকবে? সুলতানা বিরক্ত গলায় বললেন, একা থাকবে কোন দুঃখে? রাস্তা থেকে মেয়ে ধরে আনবে, ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে। রঞ্জু বলল, বাচ্চাদের সামনে এ ধরনের কথা বলা ঠিক না। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।